এদিকে দিকে দিকে তৃণমূল কর্মীদের পুলিশি ধরপাকড়ের অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলা করেছিলেন, মঙ্গলবার ছিল তার শুনানি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে হয় সওয়াল জবাব। এদিন আদালতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, সোমবার অর্থাৎ 27 এপ্রিল এবং তার আগে প্রায় 800 জন ট্রাভেল মেকার্স বা সমস্যা সৃষ্টিকারীকে নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু কমিশনের মানসিকতার কি পরিবর্তন হয়েছে? এই কমিশন কিভাবে দাবি করে যে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে কাজ করছে নির্বাচন কমিশন এবং পুলিশ পর্যবেক্ষক। তখন বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, বিজ্ঞপ্তি তো প্রত্যাহার হয়ে গেছে, এখন আদালতের কাছে কি চাইছেন? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের তৈরি করা ভয়ের পরিবেশে মানুষ ভোট দেবেন? তিনি আরও বলেন, কালকে কালীঘাট থানার ওসি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমি 4 বারের নির্বাচিত সাংসদ, আমি পরিচিত আইনজীবী, প্রোটোকল অনুযায়ী আমাকে দেখে দাঁড়িয়ে কথা বলা উচিত। তিনি চেয়ারে বসে আমাকে জিজ্ঞেস করছেন যে কেন এসেছেন এখানে, আর 3-4 মিনিট ওখানে থাকলে আমাকে হয়তো মারা হতো। কাল রাত 9টায় ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিল সিআরপিএফ। অজয় পাল শর্মা বলছেন, আমি সিংহাম, আমি এনকাউন্টার স্পেশালিস্ট। এটা নির্বাচন? পাশাপাশি গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর হামলার প্রসঙ্গ তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, মিতালি বাগকে আক্রমণ করা হয়েছে, এখানকার সব অফিসার বদলে দিয়ে বিজেপি শাসিত রাজ্য থেকে অফিসার নিয়ে আসা হয়েছে। কি এসওপি মেনে এরা কাজ করছে দেখুন, এটা কোনো এসওপি? শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকে সোমবার রাতে লক্ষ লক্ষ টাকা সমেত গ্রামবাসীরা ধরেছেন, তাকে গ্রেফতার করা হলো না। অবাধ নির্বাচন হবে? আমরা কতটা দুর্ভাগা! পুলিশ পর্যবেক্ষকরা প্রার্থী, ভোটার ও সমর্থকদের হুমকি দিচ্ছেন, আইনের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারেন না। কাউকে ডাকতে হলে নোটিশ দিয়ে ডাকুন। আগামী 29 তারিখ পর্যন্ত কাউকে যেন ডাকা না হয়, আর অজয় পাল শর্মা যেন ভোটারদের কাছে না যান। এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই, আইনের বাইরে গিয়ে কি করে কাজ করবে? তো অন্যান্য অবজারভাররা যারা বিজেপি স্টেট থেকে এসছে তারা সব জায়গায় থ্রেট করছে, আমি পয়েন্ট আউট করেছি করতে, ডিটেলস চার্ট দেখে দেখে সবাই মিলে একটা রণক্ষেত্র তৈরি করছে যাতে বিজেপির ভোটার ছাড়া আর কেউ ভোট না দিতে পারে। যে কোনো আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে যখন যেখানে যেভাবে দাঁড়িয়েছেন, যে ভাষায় কথা বলেছেন, লিখিত কোনো কিছু জমা দিয়েছেন, সর্বত্রই আদালত তা প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে হেরো বলেই, উকিল বলেই সবাই চেনেন। এটাও গেছেন, আমরা জানি যে এটাতেও উনি হারবেন, ওনার ধারাবাহিকতা বজায় থাকবেন, ওনার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। দিকে দিকে পুলিশি ধরপাকড়ের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন তিনি দাবি করেন, আদালতের নির্দেশের পরও ফের প্রায় 3000 জনের নামের তালিকা প্রকাশ করে পদক্ষেপ নিতে বলে নির্বাচন কমিশন। মামলায় দাবি করা হয় 3000 জনই তৃণমূল কর্মী। মঙ্গলবার এই মামলায় রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয়, রাজ্যের নির্বাচিত সব সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলে দেওয়া হয়েছে, আইপিএস অফিসারদের বদলে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। জাতীয় নির্বাচন কমিশনকে আদালতে জানাতে হবে যে তারা প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞপ্তি আর জারি করবে না। কেউ অপরাধ করলে বা অপরাধ করার পূর্ব ইতিহাস থাকলে সেটা আলাদা ব্যাপার। তখন নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, আইন মেনে কোনো ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করতে আমাদের আদালত বারণ করেনি। যাদের নাম এখানে আছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আছে, আদালত চাইলে আমরা পেশ করব। শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। নজিরবিহীন ভোটে কার্যত নজিরবিহীন ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটের মুখে সক্রিয় একাধিক কেন্দ্রীয় এজেন্সিও, ইডি থেকে ইনকাম ট্যাক্স। আর এবার দ্বিতীয় শেষ দফা নির্বাচনের আগে রাজ্যে সক্রিয় হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। নাশকতা, সন্ত্রাসবাদী হামলা বা দেশের নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন ক্ষেত্রে তদন্তের ভার যে সংস্থার হাতে, সেই এনআইএকে এবার নামানো হলো ভোটের মধ্যে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে এনআইএর দল বোমা যেখানে যেখানে উদ্ধার হয়েছে বা বোমাবাজির ঘটনা সেখানে সম্প্রতিকালে ঘটেছে, সেই জায়গাগুলোতে যাতে কোনোভাবেই এই ধরনের বোমার দাপাদাপি, বোমা নিয়ে কেউ দাপাদাপি না করতে পারে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, সাধারণ ভোটাররা যাতে কোনো রকমভাবে ভোট দিতে গিয়ে ভয়ভীতির শিকার না হন, সেই জন্যই নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই এনআইএর দল বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে আগামীকাল এই দ্বিতীয় দফার নির্বাচন হবে। বুধবার 7 জেলার 142 বিধানসভা আসনে ভোট
গ্রহণ হবে। এরই মধ্যে কার্যত সব জেলায় ইতিমধ্যে পৌঁছে গেছে এনআইএর টিম। একাধিক জায়গায় থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারীরা, যার প্রথমেই নাম রয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের। এছাড়া ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থেকে শুরু করে কলকাতার কসবা, আনন্দপুর, উত্তর 24 পরগনার ভাটপাড়া, জগদ্দলের মতো এলাকা, নদিয়া, হুগলি ও পূর্ব বর্ধমানের খাগড়াগড় সহ জায়গায় কড়া নজরদারি শুরু করেছে এনআইএ। এখানে যেখানে নির্বাচন হচ্ছে, বিশেষ করে পূর্ব বর্ধমান, ভাঙড় অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ডায়মন্ড হারবার, বারুইপুর, এছাড়াও কলকাতার কসবা, এই অঞ্চলগুলোতে তো রয়েছেই, তার সাথে সাথে নদিয়া, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়া, জগদ্দল, এই জায়গাতেও এনআইএর টিম। চলতি বছরের 18ই মার্চ ভাঙড়ের চালতাবেরিয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। সম্প্রতি সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে এনআইএ। এর পাশাপাশি শনি ও রবিবারই ভাঙড় থেকেই 100-র কাছাকাছি বোমা উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তভারও এনআইএর হাতে তুলে দেওয়া হয়। এনআইএ সূত্রে দাবি, বোমা বিস্ফোরণ থেকে তাজা বোমা উদ্ধারের মতো ঘটনায় নির্বাচন যাতে পণ্ড না হয়, ভোটাররা যাতে ভয় না পেয়ে যান, তার জন্যই তাদের এই সক্রিয়তা। তাদের যে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পেছনে কারণ মূলত তিনটি। প্রথমত, যে জায়গাতে বোমা বাজির ঘটনা নির্বাচনের আগে ঘটেছে বা যে জায়গাতে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে নির্বাচনের কিছুদিন আগে, সেই বিষয়গুলো কি ঘটেছে সেগুলো জানার জন্য, এবং কি ধরনের বোমা, এর পেছনে কারা কারা ছিল, তারা গ্রেপ্তার হয়েছিল কিনা বা হয়েছে, বর্তমানে তাদের স্ট্যাটাস কি, এই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে এনআইএকে সম্প্রতিকালে ভাঙড়ে যে ৭৯টি বোমা উদ্ধারের ঘটনা উত্তর কাশীপুর থানার, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত নিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী এমএইচের নির্দেশে তারা সেই তদন্ত নিয়েছেন। নির্বাচনের কয়েকদিন আগেও আমরা জানি যে ভাঙড়েই সেখানে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা একজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনারও তদন্ত তারা করছেন। এই বোমা আসছে কোথা থেকে, যাতে নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল যাতে কোনোভাবে বোমা বাজি বা বোমার মারার ভয় বা হুমকি, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটা নিশ্চিত করার জন্যই পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে এনআইএর টিম থাকবে, সেটাই জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। এদিন সকালে প্রথমে বারুইপুর পুলিশ জেলায় বৈঠক করে এনআইএর টিম, তারপরে পৌঁছে যায় কসবায়। নির্বাচনের আগে জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও, খাস কলকাতাতেও এনআইএর দল তারা কিন্তু সক্রিয়। দেখা যাচ্ছে কসবা থানার সামনে এনআইএর দল তারা এসে পৌঁছেছেন, এবং এনআইএর দলের যারা আধিকারিকরা, ডিএসপি র্যাঙ্কের অফিসার সহ অন্যান্য অফিসাররা, তারা কিন্তু কসবা থানায় স্পর্শকাতর অঞ্চলগুলো, কলকাতা থেকে আরম্ভ করে জেলার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যাতে কোনো রকমভাবে ভোটে যারা নির্বাচনে যারা অংশগ্রহণ করতে যাবেন, অর্থাৎ ভোটাররা, তারা যাতে কোনোভাবে ভয় না পান, কোনোভাবে বোমার প্রয়োগ যাতে না হয়, যদি কোনো বোমা উদ্ধারের ঘটনা ঘটেও থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের বোমা, কারা এর পেছনে, এই সমস্ত তথ্য জানতে সক্রিয় রয়েছে এনআইএ। সরাসরি আমরা দেখছি যে এনআইএর দল তারা কসবা থানার ভেতরে তারা কিন্তু ইতিমধ্যে গিয়েছেন। কসবা থেকে এদিন গুলশান কলোনি ও তারপর তিলজলাতেও যায় এনআইএর টিম। আল্লাহর রাজার হাঁকাহাঁকি, সর্বশক্তি দিয়ে রাষ্ট্রশক্তির অপব্যবহার হচ্ছে এই বাংলার ভোটে। যতগুলো কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি, এগুলো যদি কাশ্মীর সীমান্তে থাকতো তাহলে পর্যটকরা মারা যেতেন না, পুলওয়ামায় থাকলে সেনা মারা যেত না, উরিতে থাকলে সেনা মারা যেত না, মণিপুরে থাকলে আগুন জ্বলছে, মহিলারা নির্যাতিত হচ্ছেন, রোজ খুন। এইখানে সমস্ত রকম সেনা, আধা সেনা, সাজোয়া গাড়ি, সিবিআই, ইডি, এনআইএ, সেনাবাহিনী, বিএসএফ, এদের সমস্ত রকম আয়োজন, এর থেকেই বোঝা যাচ্ছে যে এরা হেরে বসে আছে, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই কারণেই এবার এনআইএ কেও যোগ করছে। আমরা তো আশা করবই যে ছবি বদলানো উচিত। নির্বাচন কমিশন যেসব আশ্বাস দিয়েছেন সেগুলো কার্যকরী হবে। কাশ্মীরের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা পার্থক্য নেই, শুধু ওখানে ডাল লেক আছে, এখানে ডাল লেক নেই। এখানে কালীঘাট মন্দির আছে, সেটা আবার কাশ্মীরে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে সব জায়গাতেই এই একই পরিস্থিতি। আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা এসে ঢুকে পড়েছে এবং এখানকার জনবিন্যাস পরিবর্তিত হয়ে গেছে, এবং তার ফলে মানুষ, তাদের সাধারণ বাঙালিরা, তারা তাদের সমস্ত কিছু, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার, তাদের বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস সবার শেষে গত 15 বছর ধরে। এটা বন্ধ হওয়া দরকার, নইলে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি হবে।
এদিন পূর্ব বর্ধমানের খাগড়াগড় ও উত্তর 24 পরগনার জগদ্দলেও যায় এনআইএর টিম। আর কয়েক ঘন্টা পর রাজ্যে শেষ দফার ভোট। তার আগে পুলিশ পর্যবেক্ষক, জেনারেল অবজারভার, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, এনআইএ থেকে শুরু করে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে 1 এপ্রিল একই সঙ্গে বালিগঞ্জে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয়েস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। গ্রেফতার করা হয় ব্যবসায়ী কামদারকে। পুলিশ কর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে বলে আদালতে দাবি করে ইডি। মঙ্গলবার ধৃত ব্যবসায়ীকে ফের আদালতে পেশ করা হয়। ব্যবসায়ী জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী দাবি করেন তিনি অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। কোটি কোটি টাকা নয়-ছয়ের প্রমাণ মিলেছে বলে আদালতে জানায় কেন্দ্রীয় এজেন্সি। ইডির আইনজীবী জানান ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খুলে প্রচুর টাকা মালয়েশিয়া, দুবাই, ইউকেতে পাঠানো হয়েছে। বেছে বেছে টার্গেট করা হতো কলকাতার প্রবীণ বাসিন্দাদের। তাদের জমি দখল করে থানায় ডেকে হুমকি দেওয়া হতো। পুলিশ কর্তা থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবও রয়েছে ধৃত ব্যবসায়ী। পাশাপাশি জমি দখলের সিন্ডিকেটের সঙ্গেও যোগসাজশ রয়েছে। ইডির তরফে আদালতে জানানো হয় 220টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যার মাধ্যমে 1100 কোটি টাকা নয়-ছয় করা হয়েছে। সোনাপাপ্পু মামলায় গ্রেফতার জয়েশ কামদার তার হাত ধরে একাধিক পলিটিশিয়ান এবং পুলিশ কর্মীদের কাছে পৌঁছে গিয়েছিল বিপুল অঙ্কের টাকা। এমনই বিস্ফোরক অভিযোগ আজকে কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী তরফে করা হয় এবং ইডির আইনজীবী তিনি সওয়াল করেন যে সময় জয়েশ কামদারকে কোর্টে তোলা হয় এবং শুনানি চলছিল, তখন ইডির আইনজীবীর তরফে সওয়াল করা হয় যে 200টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 1100 কোটি টাকার লেনদেন হয়েছে এবং তার মধ্যে 500 কোটি টাকা নগদ টাকা জমা পড়েছে। এবং শুধু এই দেশে নয়, মালয়েশিয়া, ইউকে এবং দুবাই, এই 3টে বিদেশে বাইরে দেশে কিন্তু টাকা পাচার করা হয়েছে, পাঠানো হয়েছে। এবং এমনই একাধিক বিস্ফোরক দাবি করা হয় ইডির আইনজীবীর তরফে। ইডির আইনজীবী দাবি করেন যে ডায়েরি পাওয়া গেছে জয়েশ কামদারের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, তার অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে একটি ডায়েরি পাওয়া গেছে এবং সেই ডায়েরির সূত্র ধরেই কিন্তু একাধিক টাকার লেনদেন হিসেবে পাওয়া গেছে। এমনকি হোয়াটসঅ্যাপের যে চ্যাট, সেই চ্যাটেও কিন্তু লেনদেনের তথ্য রয়েছে। এমনকি ইডির আইনজীবীর তরফে দাবি করা হয় যে বিপুল অঙ্কের টাকা শুধুমাত্র পলিটিশিয়ান বা পুলিশ অফিসারদের কাছে পৌঁছে যায়নি, আরও একাধিক জায়গায় নগদ টাকা পৌঁছে গেছিল। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যেমন 200টি অ্যাকাউন্ট তারা কিন্তু তথ্য পেয়েছেন, যেটা সামনে রেখে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ইডির তরফে জয়েশ কামদারকে আরও 5 দিনের জন্য ইডি কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হয়। এবং ইডির তরফে দাবি করা হয় যে এই মুহূর্তে যদি জয়েশ কামদারকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এভিডেন্স ট্যাম্পার হবে, তদন্ত প্রভাবিত হবে এবং সঠিক পথে ইডি কিন্তু তদন্ত করতে পারবে না। অতএব 5 দিনের ইডি কাস্টাডির আবেদন ইডি তরফে জানানো হয় এবং জয়েশ কামদারের আইনজীবী তিনি কিন্তু আজকে সওয়ালে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন যে তার বিরুদ্ধে, অর্থাৎ জয়েশ কামদারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ইডির তরফে আনা হচ্ছে তার কোনো ভিত্তি নেই, অর্থাৎ ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। একাধিক অভিযোগ সামনে রেখেই কিন্তু আজকে কোর্টের নির্দেশ, জয়েশ কামদার আবার ইডির কাস্টাডির নির্দেশ হলো এবং আগামী দিনে তার কাছ থেকে আর কি তথ্য বেরিয়ে আসলো সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এর আগে আদালতে রিপোর্ট দিয়ে ইডি দাবি করে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ব্যবসায়ী কামদারের, আর সেই সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল ওই ব্যবসায়ী। 1 এপ্রিলের তল্লাশিতে জানা যায় জয়েশ কামদার নিয়মিত পুলিশ অফিসারদের উপহার পাঠাতেন। ইডির দাবি অফিসে তল্লাশিতে জয়েশ কামদারের এক কর্মীর একটি ডায়েরি বাজেয়াপ্ত হয়, যেখান থেকে অনেককে উপহার পাঠানোর কথা জানা গেছে। আদালতে ইডি আরও জানায় নিজের প্রভাব খাটিয়ে জয়েশ কামদারকে জমি দখলে সাহায্য করতেন শান্তনু সিনহা বিশ্বাস। সম্প্রতি পুলিশ কর্তার বাড়ি সহ জোড়ার ঠিকানায় প্রায় 21 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তার ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর বাবা ও ছেলেকে তলব করা হলেও তারা হাজিরা দেননি। দ্বিতীয় দফার ভোটের আগের দিন মঙ্গলবার ফের তলব করা হয় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে। এই দিনও তিনি হাজিরা দেননি। তো বড় নাম, এটা তো ঘটনা আপনারাই চর্চায় এনেছেন, টিভিতে রোজ এনাদের দেখা যেত, একজনকে তো খুঁজে পাওয়া যেত না, তিনি আবার লাইভ করতেন ফেসবুকে। তো তাকে যিনি লাইভ করার সুযোগ দিতেন, এফআইআর এর নাম থেকে যাদের নাম বাদ দিয়ে দিতেন,
প্রচুর সৎ অফিসার রয়েছেন পুলিশে প্রচুর সৎ কর্মী রয়েছেন এবং সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে সৎ লোকের অভাব নেই। কিন্তু হঠাৎ করে কার কখনো আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, কোন ম্যাজিকে, কার অনুপ্রেরণায় কলা গাছ আঙুল ফুলে হলেই আঙুল কেন ফুললো, তার কারণ অনুপ্রেরণা, এটা সবাই জানে। সেই জন্য তৃণমূলের সঙ্গে সংযোগ রাখা, দুষ্কৃতী আইপ্যাকের সঙ্গে সংযোগ রাখা এবং সবথেকে বড় কথা জনতার সেবা করবে বলে শপথ নিয়ে যারা জনতার সঙ্গে দুশ্মনী করেছেন তাদের উত্তর দিতে হবে। সবাই বুঝতেই পারছে যে এটা যেহেতু বিষয়টা একটা ভোট চলছে, ফলে মামলার মূল তদন্তের কারণটা জরুরি না রাজনীতি জরুরি। কারণ পুলিশ সংগঠনে শান্তনুবাবু একটা দায়িত্বশীল ভূমিকায় আছেন, ফলে এখানকার যারা নির্বাচিত সরকারে বিভিন্ন যারা দক্ষতার সঙ্গে বিভিন্ন ভূমিকায় পুলিশ বা প্রশাসনে পালন করেছেন, হয় তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে, নয় এইসব করে ব্যতিব্যস্ত করা হচ্ছে। প্রার্থী থেকে শুরু করে, সংগঠক থেকে শুরু করে, সমর্থক থেকে শুরু করে পুলিশ প্রশাসন একটা ভয়ের মহল তৈরি করার চেষ্টা, ব্যতিব্যস্ত করার চেষ্টা, নেগেটিভ পারসেপশনের খবর রটিয়ে দেওয়ার চেষ্টা, সেসবই ভোট সামনে ও তাদের যত তদন্তের দরকার এখন পড়ল। সূত্রের খবর, আইনজীবী মারফত শান্তনু সিনহা বিশ্বাস জানিয়েছেন ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থার কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না। রেকর্ড কেন্দ্রীয় বাহিনী, বেনজির সংখ্যক জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, নিরাপত্তার চাদরে মোড়া গোটা রাজ্য, কাশ্মীর থেকে আনা বিশেষ বুলেট প্রুফ গাড়ি, কার্যত যুদ্ধের পরিস্থিতি। এরই মধ্যে যুক্ত হলো আরও এক নজিরবিহীন ঘটনা। ভোটের দিন বিভিন্ন জায়গায় থাকবে কেন্দ্রীয় এজেন্সি এনআইএও। এই পরিস্থিতিতে সক্রিয় রাজ্য পুলিশও। অতীতে বিভিন্ন ভোটের সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়, যা এখন কলকাতা পুলিশের অধীনস্থ। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভাঙড় ডিভিশনে পৌঁছে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সকাল থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিভিন্ন ডিসিআরসি পরিদর্শন করছেন এবং ভাঙড় ডিভিশনে তিনি ডিসিআরসিতে গিয়েছিলেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন এবং সেখান থেকে তিনি চলে আসেন ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে। শাসক বিরোধী সংঘর্ষ, ভোটের আগের মাসে ভয়াবহ বিস্ফোরণ, এমনকি শেষ দফা ভোটের দুদিন আগে পর্যন্ত বোমা উদ্ধার। এই সমস্ত ঘটনার জেরে ভাঙড় আর ভয়, এই দুই শব্দকে যেন কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। এই আবহে কলকাতার পুলিশ কমিশনার জানালেন ভোটের সময় ভাঙড়ে থাকছে বম ডিসপোজাল স্কোয়াড সহ বাড়তি ফোর্স। আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, সার্চ তো হয়েছে, দেখবেন গতকালও কিছু উদ্ধার হয়েছে। এখানে একটা বম ডিসপোজাল স্কোয়াডও রাখা হয়েছে। এরকম কোথাও যদি বোমা পাওয়া যায় তো ওটা সুষ্ঠুভাবে ওটা ডিসপোজাল হোক, সেই জন্য এখানে কিছু এক্সট্রা ফোর্স দেওয়া হয়েছে। এলাকা বড় আছে, এক্সট্রা মোটরসাইকেল মোবাইলস এন্ড এক্সট্রা নাকা দেওয়া হয়েছে সেন্সিটিভ এরিয়ার জন্য। এদিন ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, ব্রতচারী বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার ডিসিআরসি গুলো থেকে আরম্ভ করে বিভিন্ন যে কেন্দ্রগুলো সেগুলোর পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার আমরা দেখছি অজয় নন্দ এবং কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারাও রয়েছেন। কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এটা তো বলাই আছে অর্ডার। 100 মিটার তো জানেন, 100 মিটার মার্কিং করা হয়েছে। ওইখানে যারা ভোটার আছে এছাড়াও কেউ ঘুরবে না। এরপরে কোথাও যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করা উদ্দেশ্য জমায়েত হবে তো যে কিউআরটি আছে, যে সেক্টর মোবাইল আছে, এইচআরএফএস আছে, ওটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একদিকে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর দাপট। ফিল্ডে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট সিংঘাম আইপিএস অফিসার অজয় পাল শর্মা, সঙ্গে সাঁচো আগারি। ভোটের দিন বোমা উদ্ধার হয়েছে এমন স্পর্শকাতর এলাকায় থাকছে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনআইএও। সব মিলিয়ে এমন বিধানসভা ভোট এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গবাসী, হয়তো দেশবাসীও। ভোটের নিরাপত্তার কড়াকড়ি যেমন রেকর্ড ভেঙেছে, তেমনি রেকর্ড ভেঙেছে প্রথম দফায় ভোটদানের হার। 93.19% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর এই প্রথম। ভেঙে চুরমার যাবতীয় পুরনো রেকর্ড। নির্বাচন কমিশনের দেয়া পরিসংখ্যান অনুযায়ী এমন অনেক বুথ রয়েছে যেখানে 99%, এমনকি 100% ভোটও পড়েছে। প্রথম দফা নির্বাচনে 31,234টি বুথের মধ্যে 15টি বুথ এমন রয়েছে যেখানে 100% ভোট পড়েছে, 182টি বুথ রয়েছে যেখানে 99% ভোট পড়েছে এবং 44টি বুথ এমন রয়েছে যেখানে 95% ভোট পড়েছে। এমনও বুথ রয়েছে যেখানে 100%-এর বেশি ভোট পড়েছে। সেক্ষেত্রে কমিশনের কি ব্যাখ্যা? কোথাও কোনো মক পোলের সময় ডেটা ক্লিয়ার না হলে অথবা ইলেকশন ডিউটির কোনো ভোট পড়লে এরকমটা হতে পারে। প্রতি বিধানসভায় এবং লোকসভায় এরকম হয়, তবে সেই তুলনায় এবার কিন্তু সেই সংখ্যা অনেকটাই কম।
গণনার সময় ভুল ধরা পড়লে ইভিএম মেকানিজমে সেই ভোট বাতিল হয়ে যায়। প্রথম দফায় ভোট হয়েছিল 152টি আসনে। 2021 সালের বিধানসভা ভোটে এই 152টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 3,78,00,000 আর ভোট দিয়েছিলেন প্রায় 3,14,00,000 ভোটার, অর্থাৎ প্রায় 83%। এবার প্রথম দফায় এই 152টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 3,61,00,000 আর ভোট দেন প্রায় 3,36,00,000, অর্থাৎ প্রায় 93%। অর্থাৎ মোট ভোটার সংখ্যা প্রায় 17 লক্ষ কমলেও প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় 21.5 লক্ষ বেড়েছে। ভোটদানের হারও 10% বেড়েছে। প্রথম দফার নির্বাচনে যেটা হয়েছে সেখানে কিন্তু আমাদের যে মোট ভোটার সংখ্যা সেটা প্রায় 17-18 লাখ কমেছিল এবং মানুষ ভোট দিয়েছেন কিন্তু 20-21 লাখ বা 21.5 লাখ মতন বেশি মানুষ ভোট দিয়েছেন। ফলে সাংঘাতিকভাবে শতাংশ বেড়ে গেছে এবং আমাদের এই দ্বিতীয় দফার নির্বাচনেও এটা তো একটা গণতন্ত্রের উৎসব। গণতন্ত্র তো আমরা আমাদের জীবনে প্রতিদিন আমাদের এই সংসদীয় ব্যবস্থায় তার অনুশীলন করি, তার মধ্যে মধ্যে এই নির্বাচনগুলো এক একটি উৎসব এবং সেটি উৎসবের মতো করে দেখাটাই খুব গুরুত্বপূর্ণ এবং আগামীকালও আমরা চাইবো যে সেই ধরনের একটা ঘটনাই ঘটুক। কিন্তু একই সঙ্গে প্রশ্ন হচ্ছে যে এই গণতন্ত্রের উৎসবকে রক্ষা করতে গিয়ে যে পরিমাণ সাঁজোয়া গাড়ি, যে পরিমাণ আধাসামরিক বাহিনী লাগছে, তাতে একটা প্রশ্ন আসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরা নিজেদের প্রশ্ন করার যে সত্যিই কি গণতন্ত্রটা ঠিক আছে? যদি তাই হতো তাহলে তো যে দেশে সামরিক শাসন চলে, ধরুন উত্তর কোরিয়াতে কিংবা বাংলাদেশেও একসময় সেই ধরনের এরশাদের সরকার ছিল, সেইখানে কি সত্যিকারের গণতন্ত্র থাকতে পারে? অর্থাৎ এই যে বিভিন্ন রকম পুলিশি ব্যবস্থা, বিভিন্ন রকম আমাদের এখানে আধাসামরিক বা সামরিক বাহিনী এসে যে ব্যবস্থা, তার মধ্যে দিয়ে কিন্তু গণতন্ত্রকে যে আধিপত্যবাদের মাধ্যমে গণতন্ত্রকে যে চালিয়ে যাওয়ার ব্যবস্থা, তার বাইরে বেরিয়ে নিজেদের গণতন্ত্রকে নিজেদের রক্ষা করার জায়গাটা কিন্তু এবারের নির্বাচনেও সফল হলো এ কথা অন্তত বলা যাচ্ছে না। তবে খুব স্বস্তিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, মানুষ গিয়ে ভোট দিচ্ছেন। কিন্তু এই জায়গাটা আমাদের রাজনৈতিক দলের নেতানেত্রীরা যদি আরেকটু দায়িত্বপূর্ণ হতেন, তারা একে অপরের সঙ্গে যে ধরনের কথা বলছেন সেই আলোচনাগুলো যদি আরেকটু সুষ্ঠু হতো, আরেকটু সুন্দর হতো, তাহলে এই রাজনীতিটা একটা অন্য মাত্রায় যেত। যেমন ধরুন ভবানীপুরে আমাদের এখানে একেবারে ডার্বি হচ্ছে, আগেরবার নন্দীগ্রামে হয়েছিল, সেখানেও দেখা যাচ্ছে কেউ মাইক বাজাচ্ছেন, কেউ কথা বলতে পারছেন না। অর্থাৎ একেবারে আমাদের রাজ্যের সবচেয়ে ভালো নেতানেত্রী, সবচেয়ে নামকরা নেতানেত্রী, তাদের আচার আচরণগুলো যখন শিশুসুলভ হয়ে যায় এবং তারা যখন একেবারে পাড়ার মতন একটা ঝগড়াঝাটি করেন, পাশের বাড়ির মতন একটা ঝগড়াঝাটি করেন, রাস্তাঘাটের মতো একটা ঝগড়াঝাটি করেন, চায়ের দোকানের মতন ঝগড়াঝাটি করেন, তখন মনে হয় সত্যিকারের গণতন্ত্রের যে শিক্ষা, সেই জায়গাটা রাজনৈতিক দল তাদের নেতানেত্রীদের কাছ থেকে ঠিক আমাদের কাছে কোন জায়গায় পৌঁছলো সেই প্রশ্নটা থেকে যায়। এবং সর্বশেষে যে কথাটা আসবে, এবারের যে নির্বাচন তাতে তো পুরোটাই একটা নেতিবাচক বিষয়ের ওপর। একদিকে মানুষ ভাবছেন তারা এই দেশে থাকতে পারবেন কি পারবেন না একটা বড় অংশের মানুষ, আবার উল্টো দিকে ভীষণ দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মানুষ কথা বলছেন, তাই নিয়ে ভাবছেন। অর্থাৎ একটা রাজ্যের যে গণতান্ত্রিক প্রেক্ষিতে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের জায়গায় মানুষ যেখানে শিক্ষা নিয়ে ভাববেন, মানুষ যেখানে স্বাস্থ্য নিয়ে ভাববেন, ভালো রাস্তা নিয়ে ভাববেন, কতগুলো শিল্প হলো তাই নিয়ে ভাববেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই পশ্চিমবঙ্গের নির্বাচন সম্ভবত পশ্চিমবঙ্গে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচকতায় ভরপুর। ফলে একই দিকে চলুন আমরা গণতন্ত্রের উৎসব তো পালন করবই আগামীকাল, কিন্তু একই সঙ্গে আগামী দিনে স্বপ্ন দেখব কোনো একটা ইতিবাচক নির্বাচনের, যে নির্বাচনে মানুষ এই রাজ্যের উন্নয়নের জন্য ভোট দিতে যাবে, কোনো ভয় বা ভাবনা বা দুর্নীতি বা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে নয়। দ্বিতীয় দফায় ভোট রয়েছে 142টি আসনে। 2021 সালের বিধানসভা ভোটে এই 142টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 3,56,00,000 আর ভোট পড়েছিল প্রায় 2,88,00,000, অর্থাৎ 81% কাছাকাছি। এসআইআর এর পর এবার এই 142টি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে হয়েছে 3,21,50,000, অর্থাৎ প্রায় 34.5 লক্ষ ভোটার কমেছে। 2021 সালের বিধানসভা ভোটে 142টি আসনে প্রায় 81% ভোট পড়েছিল। এবার দ্বিতীয় দফায় কি হবে? প্রথম দফার ট্রেন্ড কি দ্বিতীয় দফাতেও বজায় থাকবে? 142টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন, আপনারা জানেন সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবাংলায় একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা। এই পর্যায়ে আমরা যদি দেখি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, কলকাতা সমেত বিস্তীর্ণ অঞ্চল কিন্তু অতীতে বারবার অভিযোগ উঠেছিল ভয় ভীতি সন্ত্রাসের, বারবার অভিযোগ উঠেছিল বুথ জ্যামের, বুথ দখলের। এবার ইলেকশন কমিশন কিন্তু প্রথম থেকেই অত্যন্ত সতর্ক। আপনারা জানেন যে উত্তরপ্রদেশ থেকে দামাং অফিসার এসছেন,
যিনি ফলতার বিভিন্ন গ্রামে ঘুরছেন, ভোটারদেরকে আশ্বস্ত করছেন, আবার একই সাথে যারা দুষ্কৃতী তাদেরকে তার জন্য কিন্তু বার্তা দিচ্ছেন যে তারা যাতে মানে দুষ্কর্মের সাথে যুক্ত না হন। ইলেকশন কমিশন ইতিমধ্যেই প্রায় 3,500 যারা আইন ভঙ্গকারী, যারা ভোটে সন্ত্রাস করতে পারে সেই অনুমান করে 3,500-এর বেশি মানুষকে কিন্তু গ্রেপ্তার করেছে বিভিন্ন জেলাতে। সর্বোচ্চ গ্রেপ্তার পূর্ব বর্ধমান এবং তারপরে দক্ষিণ 24 পরগনাতে। ফলে মানুষ কিন্তু আশ্বস্ত হতে পারেন এবং এইবার আগামীকালের নির্বাচনে কিন্তু এমন একটি কেন্দ্র যেটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর চোখ থাকবে ভবানীপুরে, যেখানে মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী রাজ্যের বিরোধী দল এর নেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই। সেখানে ভবানীপুরে কত শতাংশ মানুষ ভোট দেন যেমন চোখ থাকবে। আপনারা জানেন যে 33টা বিধানসভা কেন্দ্র আগামীকাল এমন আছে যেগুলো পুরোপুরি শহুরে মানে কেন্দ্র, যেখানে পঞ্চায়েতের কোনো এলাকা নেই। সেই শহুরে মানুষ তারা অতীতে দেখা গেছে খুব একটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তেমনভাবে ভোট দিতে নামেন না, কিন্তু প্রথম পর্বের যে বিপুল পরিমাণে 93% মানুষ ভোট দিয়েছে তার দ্বারা কি তারা উদ্দীপিত হবেন? আগামীকাল কি দেখা যাবে যে বিপুল সংখ্যক শহুরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মানুষরা তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং সরকার গঠনের জন্য মতামত দিচ্ছেন? এই মধ্যবিত্তের ভোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তাদের বহুদিন আমরা ব্যাপক পরিমাণে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শহুরে ভোটারদের নামতে দেখিনি। ফলে আমরা কিন্তু আগামীকাল অবশ্যই চোখ রাখবো যে এই মধ্যবিত্তরা ব্যাপক পরিমাণে নামছেন কিনা। একই সাথে আমরা লক্ষ্য রাখতে চাই যে বুথ লেভেলের যে ত্রিস্তরীয় ব্যবস্থা ইলেকশন কমিশন করেছেন, সুরক্ষার ব্যবস্থা করেছেন, সেটা প্রথম পর্বে একেবারে 100% ফুল প্রুফ ছিল। দ্বিতীয় পর্বেও 100% ফুল প্রুফ বুথ থাকে কিনা, এবং একই সাথে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ যে সমস্ত গ্রাম থেকে ভোটাররা আসেন তারা নির্ভয়ে আসতে পারছেন কিনা, কোনো বাধার সম্মুখীন না হয়ে আসতে পারছেন কিনা, এবং সব শেষে যে প্রথম পর্বের মতন 93% বা তার কাছাকাছি মানুষ এই নির্বাচন মানে আগামীকালের নির্বাচন অংশ নিচ্ছেন কিনা, এই সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। এসআইআরের জেরে ভোটার কমেছে, কিন্তু তারপরেও প্রথম দফায় প্রদত্ত ভোটারের সংখ্যা চোখে পড়ার মতন বেড়েছে। ভোটদানের হারও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা দেখে অনেকেই বলছেন এসআইআরের পর প্রথম ভোটাধিকার প্রয়োগ না করলে নাম বাদ যেতে পারে। এই আশঙ্কায় দলে দলে ভোটাররা বেরিয়ে ভোট দিয়েছেন। এবার দ্বিতীয় দফা। তার আগে ট্রাইব্যুনাল থেকে ভোট দেওয়ার ছাড়পত্র পেলেন 1468 জন, আর বাদ পড়েছে 6 জনের নাম। নিষ্পত্তি কত হয়েছে ওটা একাডেমিক এক্সারসাইজ আছে, ওটা আমরা দেখে নেব। এটা আমাদের ইমিডিয়েট ছিল ইসিআই, যে রাত্রি 12টা পরে যেটা আছে তৈরি হলো, যত পর্যন্ত ফেজ 2-তে 142 সিটসে নিষ্পত্তি হয়েছে, যেটা ম্যাটেরিয়াল ডিফারেন্স হবে, যেখানে আপনার ভোট দিতে পারবে মানুষ ইয়া ভোট কেটে যাবে, ওটা যে আছে ওটা আমি বললাম আপনাকে ফিগার 1468 যেটা আছে, এটা আছে ইনক্লুশন আর 6টা আছে ডিলিশন। পশ্চিমবঙ্গে এসআইআর এ সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। যাদের নাম বাদ পড়ে তাদের বিষয়গুলি পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 16 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। সেই অনুযায়ী 27 এপ্রিল পর্যন্ত যারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়েছেন দ্বিতীয় দফায় তারা ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দিয়েছে সেই সাপ্লিমেন্টারি তালিকা মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত হয়েছে। তাতে 1468 জনের নামে ছাড়পত্র দিয়েছে ট্রাইব্যুনাল, তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন, আর 6 জনের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি চার্জশিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 1468 জনের নাম দ্বিতীয় দফার এই তালিকাতে নতুন করে যুক্ত হয়েছে, যেখানে 6 জনের নাম বাদ গিয়েছে। ঠিক আমরা রয়েছি এই মুহূর্তে জোকা শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে, এবং যেখানে ট্রাইব্যুনালের শুনানি চলছিল, যেখানে 27 তারিখে অর্থাৎ গতকাল পর্যন্ত যত মামলার নিষ্পত্তি হয়েছে সেই নিরিখেই এই 1468 জনের নাম জুড়েছে, যেখান থেকে যেটা বলা হয়েছে যে 6 জনের নাম বাদ গিয়েছে, যারা আগামী যে কাল যে ভোট রয়েছে অর্থাৎ 29 তারিখের যে ভোট রয়েছে সেখানে
যাদের নাম নতুন করে জুড়েছে তারা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এসআইআর এ নামবাদের কি প্রভাব ভোটে পড়তে পারে তা নিয়ে নানা হিসেব নিকেশ চলছে। কোন কেন্দ্রে গত বিধানসভার ভোটে জয়ের মার্জিন কত ছিল আর সেই কেন্দ্রে কত নাম বাদ পড়েছে সেই পরিসংখ্যানও সামনে এসেছে। তৃণমূল এবং বিজেপি দুই দলেরই জেতা একাধিক কেন্দ্র রয়েছে যেখানে গতবারের জয়ের মার্জিনের থেকে এসআইআর এ বেশি নাম বাদ পড়েছে। দেখুন কি হবে তার একমাত্র উত্তর কোনো স্টুডিও থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে 4 মে ফল প্রকাশের পর। কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত তথ্য ভাণ্ডার থেকে একেবারে বিধানসভা ধরে ধরে কোথায় কোথায় তৃণমূলের জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম বা বিজেপির জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম, সেই আসনগুলোর ফিগার আপনাদের সামনে আমি বিভিন্ন পর্বে রাখি। আজও জেলা এবং বিধানসভা বাড়ি কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। 2021-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল জিতেছিল 28,719 ভোটে, আর এসআইআরে এই কেন্দ্রে বাদ গেছে 51,022 জনের নাম। কলকাতা বন্দরে তৃণমূল জিতেছিল 68,554 ভোটে, এই কেন্দ্রে এসআইআরে নাম বাদ গেছে 78,208 জনের। রাসবিহারী কেন্দ্রে জিতেছিল তৃণমূল, জয়ের ব্যবধান ছিল 21,414, আর এই কেন্দ্রে এসআইআরে 48,591 জনের নাম বাদ গেছে। কলকাতার আরেক কেন্দ্র চৌরঙ্গিতে 45,344 ভোটে জিতেছিল তৃণমূল, এখানে এসআইআরে বাদ গেছে 87,725 জনের নাম। এন্টালিরও একই ছবি। 2021-এ এখানে 58,257 ভোটে তৃণমূল জিতেছিল, এখানে 62,616 জনের নাম বাদ গেছে এসআইআরে। উত্তর 24 পরগনার জগদ্দলে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 18,364 ভোটে জিতেছিল, আর এসআইআরে এই কেন্দ্রে বাদ গেছে 40,498 জনের নাম। আবার উল্টো দিকে নদিয়ার শান্তিপুরে বিজেপি 2021-এ জিতেছিল 15,878 ভোটে, আর এবার এসআইআরে এই কেন্দ্রে 31,839 জনের নাম বাদ গেছে। এই জেলারই রানাঘাট উত্তর পশ্চিমে আগের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 23,128 ভোটে, আর এই কেন্দ্রে এবার এসআইআরে বাদ গেছে 36,528 জনের নাম। কৃষ্ণগঞ্জ কেন্দ্রে বিজেপি 21,277 ভোটে জিতেছিল, এখানে এসআইআরে 31,282 জনের নাম বাদ গেছে। একই ছবি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাতেও, এখানে 2021 সালে বিজেপি জিতেছিল 31,782 ভোটে, আর এবার এই কেন্দ্রে এসআইআরে বাদ গেছে 43,118 জনের নাম। নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রে 2021-এ তৃণমূল 6,915 ভোটে জিতেছিল, এসআইআরে এই কেন্দ্রে এবার বাদ গেছে 11,923 জনের নাম। আর রাজারহাট নিউ টাউনে তৃণমূল জিতেছিল 56,432 ভোটে, এবার এই কেন্দ্রে এসআইআরে নাম বাদ গেছে 64,980 জনের। বিধাননগর কেন্দ্রে তৃণমূল জিতেছিল 7,997 ভোটে, এই কেন্দ্রে এবার এসআইআরে 49,559 জনের নাম বাদ গেছে। রাজারহাট গোপালপুরে 25,296 ভোটে জিতেছিল তৃণমূল, এই কেন্দ্রে এসআইআরে বাদ গেছে 58,896 জনের নাম। বীজপুরে 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 13,347 ভোটে, এবার এখানে 35,351 জনের নাম বাদ গেছে। নৈহাটি কেন্দ্রেও জিতেছিল তৃণমূল, জয়ের ব্যবধান ছিল 18,855। এসআইআরে এই কেন্দ্রে বাদ গেছে 27,974 জনের নাম। নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবার 2021-এর বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 16,515 ভোটে, এসআইআরে এই কেন্দ্রে নাম বাদ গেছে 40,442 জনের। একই ছবি চাকদাতেও 11,680 ভোটে এখানে জিতেছিল বিজেপি, আর এসআইআরে 29,822 জনের নাম বাদ গেছে। কল্যাণী বিধানসভায় 2,206 ভোটে জিতেছিল বিজেপি, এখানে এসআইআরে বাদ গেছে 36,237 জনের নাম। হরিণঘাটায় বিজেপি জিতেছিল 15,200 ভোটে, আর 24,046 জনের নাম বাদ গেছে এসআইআরে। বেলেঘাটায় 67,140 ভোটে জিতেছিল তৃণমূল, আর এবার 67,731 জনের নাম এসআইআরে বাদ গেছে। জোড়াসাঁকো কেন্দ্রে 2021-এ 12,743 ভোটে জিতেছিল তৃণমূল, আর এসআইআরে এই কেন্দ্রে বাদ গেছে 77,993 জনের নাম। শ্যামপুকুরে তৃণমূল জিতেছিল 22,520 ভোটে, আর 46,323 জনের নাম বাদ গেছে এসআইআরে। 2021-এর ভোটে মানিকতলায় তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 20,238, এসআইআরে এখানে বাদ গেছে 47,778 জনের নাম। কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূল জিতেছিল 35,390 ভোটে,
এসআইআরে এখানে বাদ গেছে 57,542 জনের নাম। এর পাশাপাশি 2021-এ হুগলির চন্দননগরে তৃণমূল জিতেছিল 31,293 ভোটে। আর এবার এসআইআরে এই কেন্দ্রে বাদ গেছে 32,718 জনের নাম। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 2021-এ 13,687 ভোটে জিতেছিল বিজেপি। এই কেন্দ্রে এবার এসআইআরে বাদ পড়েছে 40,988 জনের নাম। আরামবাগে বিজেপি জিতেছিল 7,172 ভোটে। এসআইআরে এখানে বাদ পড়েছে 16,966 জনের নাম। গোঘাটে 4,147 ভোটে জিতেছিল বিজেপি। আর এবার এখানে 10,534 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। খানাকুলেও একই পরিস্থিতি, এখানে 12,884 ভোটে জিতেছিল বিজেপি। আর এবার এসআইআরে বাদ গেছে 24,342 জনের নাম। এই সব নিয়ে চর্চার আবহে কয়েক ঘন্টা পর দ্বিতীয় দফার বিধানসভা ভোট। ফ্যাক্ট ইজ দ্যাট যে এই রকম অনেকগুলো জয়ের ব্যবধান, কোথাও বিজেপি জিতেছে, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল জিতেছে, সেটা কিন্তু এসআইআরে বাদ যাওয়া নাম তার থেকে অনেকটা বেশি। দুটো জিনিস বলতে হবে যে টোটাল রাজ্যের যদি বলি 178টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে জয় পরাজয়ের মার্জিনের থেকে কিন্তু বেশি নাম বাদ গেছে। এই নাম বাদ যখন গেছে সুমনদা, তখন এই কথাটাও বলতে হবে, এই যে ফিগারটা টোটালটা দেখানো হলো সেটাতে কিন্তু মৃত ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে, ভেরিফিকেশনের পরে যারা পার্মানেন্টলি ডিলেটেড হয়েছে এখন মানে ওই 63 লাখ ইনক্লুডেড। ফলে আমরা জানি, বারবার এই কথাটা বলি যে এর মধ্যে মৃত ভোটারও আছে, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটারও আছে, এবং মানে ভেরিফিকেশনের পরে যাদের নাম বাদ গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। একটা কথা আমি বলছি, এখানে একই সঙ্গে হিন্দু ভোটাররাও বাদ গেছে, আমি কেন বলছি, কারণ তুমি নদিয়া, উত্তর 24 পরগনা, বিশেষ করে বনগাঁ, এই জায়গাগুলো যদি দেখো, শুধু ধর্ম নয়, ক্লিয়ার করে দেওয়া দরকার, শুধু ধর্ম নয়, যারা বাদ গেছে তারা কোন দলের ভোটার ছিলেন আমরা কিচ্ছু জানি না, ধর্ম তো বাদ দাও। ধর্মটা কেন বললাম, এর মধ্যে আছে, ফলে এদের সংখ্যাটা মধ্যে যে এক্সাক্ট এসআইআরে ফলে বারবার বলছি এটা থেকে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। যে ম্যাপড ভোটার অনেক, এবার লাস্ট যেটা বলছিলাম যে ম্যাপড ভোটার, বিশেষ করে যে অঞ্চলে বিজেপির পেনিট্রেশন বেশি, সেই ম্যাপড ভোটারের ক্ষেত্রে কিন্তু সেটা বিজেপির এগেইনস্টেও যেতে পারে। এবার এখানে আমি একটা কথা বলি, এই যে ডেথ ভোটার বা শিফটেড ভোটার, এদের একটা ফলস ভোট তৃণমূল ফেলে দিত, সিপিএম এর সময় সিপিএম ফেলতো, এইটা কিন্তু ম্যাটার করবে। আমি আবার বলছি, এটা কার বিরুদ্ধে যাবে, কার পক্ষে যাবে, কোনো সিদ্ধান্তে আসবেন না, তার কারণ এটা ফিগার, এবং ফিগারকে ফ্যাক্ট হিসেবেই দেখা উচিত। আমি শুভময়দার কাছে আসবো। দেবাশিস দা কিছু বলছিলেন। কথা বলি, গোপন কথা, কি বামফ্রন্ট কি ডানফ্রন্ট, কিছু কিছু ক্ষেত্রে 100% এর বেশি ভোট পড়ে। তিনটের পর থেকে কে ভোট দেয়নি সেটা নজর করে যখন দিতে গিয়ে ক্যালকুলেশন। আমার মনে আছে বামফ্রন্ট আমলে বেলেঘাটা কেন্দ্রে আমরা সে ফিগার দেখিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, কিন্তু ফ্যাক্ট ইজ যে একেবারে পরিষ্কার, আমরা দ্বিজেন বাবুর উদাহরণ বারবার দিই, কিন্তু একা দ্বিজেন বাবু নয়, একেবারে খুব স্পষ্ট গত 15 বছরে এই মানে দুপুর 12টা, 3টে এবং 3টের পরের ফ্যাক্টর ক্রমশ বড় হয়েছে। কিন্তু এবার আমি শুভময়দার কাছে আসবো, যে এত কিছুর পর, এত কিছুর মধ্যে এই এসআইআর এ নাম বাদ যাওয়াটা, এই পরিস্থিতিটা, সেটা ল অ্যান্ড অর্ডার পার্ট হতেই পারে, সেটা এই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং টেনশনের অংশ হতে পারে। কত বড় ফ্যাক্টর হবে, কতটা বাড়লো শুভময়দা? হ্যাঁ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলরাশি। নির্বাচনে তো প্রচুর ভেরিয়েবল থাকে একদম, এবং তার মধ্যে আমি একটু পরে আসার চেষ্টা করব যেখানে আমাদের সত্যি কাজকর্মগুলো ভেরিয়েবল কিনা। কিন্তু যেভাবে নাম বাদ গেছে তাতে কিন্তু একটা আর্গুমেন্ট, আর এই আর্গুমেন্টের অবশ্যই কেউ বিরোধিতা করতে পারেন, সব জায়গায় জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ গেছে। মোটের ওপর প্রায় 215টি আসনে যেগুলো তৃণমূল জিতেছিলেন, তার মধ্যে 75টিতে এই ব্যবধান বেশি, এবং 128টি আসন এরম হয়েছিল, তার মানে অবশ্যই বিজেপিরও এরকম আছে। এবং অবশ্যই যেখানে ধরুন খুব সামান্য ভোটে বিজেপি জিতেছিল, সেখানে তো তার চেয়ে বেশি নাম বাদ যাবেই। আমি রিপিট করছি শুভময়দার কথা, সেটা হচ্ছে সরল রৈখিক নয়, যার ফলে এই ডেটা থেকে কেউ ভুলেও ভাববেন না যে যা বাদ গেছে তাদের কোনো দলের পরিচয়, কার ভোটার সেই পরিচয়, ধর্ম পরিচয় তো বাদ দিন, এটা গেস করার চেষ্টা করবেন না। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে তো আমার তো মনে হবে যে এর থেকে ডিডাকশন কি করতে পারি। সত্যি বলতে কি আমার 3-4টে ডিডাকশনের মনে হয়েছে। সেটা হলো
যে এটার ফ্যাক্ট যে গতবার যে মার্জিনে জিতেছিল তার থেকে বেশি নাম বাদ গেছে, তাহলে এই নামগুলো মানে কি কোন নামগুলো বাদ গেছে? একটা তো ইতিমধ্যে আলোচনায় আসলো যে, এবং দেবাশিসবাবু বললেন যে মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, এই ক্যাটাগরির ভোটারটা কিন্তু বাম আমলেও শাসক দল তার মেশিনারি দিয়ে ব্যবহার করে ভোট দিত, এবং তৃণমূল কংগ্রেস তো করেছে, সেটা দ্বিজেনবাবু মুখোপাধ্যায় উদাহরণটা তো আপনি দিলেন। একজন নাগরিকের নাম, একজন বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, বাদ না যায়, এটা পরিষ্কার কথা। 326 নম্বর ধারা আমার অধিকার দিয়েছে, ভোটাধিকার, এবং 324 নম্বর ধারা অনুযায়ী স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটা ফেল করেছে বলে আদালত তার দায়িত্ব নিয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা এপিক নাম্বার দিয়ে দেখালাম। কিন্তু দাদা, যে কথাটা স্যার বলছিলেন বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ওই অঞ্চলে, তাহলে উত্তর 24 পরগনা নদিয়ায় কি হবে? ঠিক একই হবে, কারণ 77-এ যদি মোর দ্যান 30+ সিটস যদি দেখা যায় যে মতুয়াদের নাম বাদ গেছে, রাজবংশীদের নাম বাদ গেছে, সেটা কোথায় রিপ্রেজেন্ট করতে? ওই খুব কম গেছে, তাহলে সুব্রত প্রথম দফার হার্ডল টপকেছে নির্বাচন কমিশন। রাত পেরোলেই শেষ দফায় 7 জেলায় 142টি আসনে ভোট। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। থাকছে 38,297 জন রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে 3টি বুথ সেখানে থাকবে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 সেকশন। ভোটের আগের দিন দিনভর দেখা গেল বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী টহলদারি। কোথাও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, কোথাও অশান্তির পরিস্থিতি হলে তা সঙ্গে সঙ্গে জানানোর জন্য শেয়ার করছেন নিজের মোবাইল নাম্বার। রাত পোহালেই রাজ্যে শেষ দফার বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা শেষ মুহূর্তে এরিয়া ডমিনেশন করছেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত এই শেষ দফার ইলেকশনে যেটা জানা যাচ্ছে যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা বিভিন্ন যে রাস্তা, যে সেন্সিটিভ যে জায়গা সেখানে ঘুরছেন এবং সেখানকার যারা বাসিন্দা তাদের সাথে কথা বলছেন। ভোটের দিন টহল দেবে সিআরপিএফ এর কিউআরটি ভ্যান। স্পর্শকাতর এলাকায় থাকছে মার্কসম্যান। বুথের 100 মিটারের মধ্যে কোনো জমায়েত দেখলে কড়া পদক্ষেপের জন্য তৈরি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে প্রথম দফার নির্বাচন এক প্রকার সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আগামীকাল। সেই দ্বিতীয় দফার নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না ছড়ায় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য ভবানীপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর একাধিক আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো এলাকায় টহলদারি করছেন। যে চিত্র দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু সশস্ত্র অবস্থায় রয়েছেন এবং সেই সশস্ত্র অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু টহলদারি চালাচ্ছেন। তার পাশাপাশি এই যে সাঁজোয়া গাড়ি, সেই সাঁজোয়া গাড়িও কিন্তু রাখা রয়েছে যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, কোনো উত্তেজনা তৈরি হয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তা প্রতিহত করা যায়। সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই সাঁজোয়া গাড়ি সেগুলো নিয়ে এসেছেন এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছে, নির্বাচন কমিশনে যেটা সচেষ্ট রয়েছেন যে বিষয়, যাতে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারেন, এক্ষেত্রে যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না ছড়ায় এবং যদি কোনো সময় অশান্তি হয় সেই অশান্তিকে তৎক্ষণাৎ প্রতিহত করার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা একেবারে প্রস্তুত। কলকাতা পুলিশ প্রস্তুত নির্বাচন কমিশন। এখন দেখার আগামীকাল অর্থাৎ কিনা দ্বিতীয় পর্যায়ে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয় সেই বিষয়টাই কিন্তু দেখার এবং সেই বিষয়েই নির্বাচন কমিশন যেমন সচেষ্ট রয়েছে এবং তাদের নজরদারি যেমন রয়েছে, তার পাশাপাশি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু ভোটারদেরকে ঠিক এভাবেই আশ্বস্ত করছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বারাসত পুলিশ জেলায় মোতায়েন থাকছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় থাকবে 62 কোম্পানি, বিধাননগরে 50 কোম্পানি, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 134, বারুইপুরে 161 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 147 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 158 কোম্পানি, পূর্ব বর্ধমানে 260 কোম্পানি এবং কলকাতায় মোতায়েন থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আমি যেখানে দাঁড়িয়ে আছি ইকবালপুর, একটু আগে এখানে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রুট মার্চ শুরু করেছেন। একদিকে যেমন সিআরপিএফ এর র্যাব রয়েছে, তেমনি সিআরপিএফ এর জওয়ানরা রয়েছে, পাশাপাশি বিএসএফ এর জওয়ানরা রয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যেমন কথা বলা হচ্ছে, পাশাপাশি মাইকিং করা হচ্ছে এবং জানানো হচ্ছে যে অভয়ে যাতে তারা ভোট দিতে যেতে পারেন সেই বিষয়ে তাদের নিশ্চিত করা হচ্ছে। এবং একদম এই রুট মার্চ যে হচ্ছে তার একদম শেষে, এই জওয়ানদের একদম শেষে যেমনটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে সাঁজোয়া গাড়ি রয়েছে। তো এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমনটা জানাচ্ছিলেন, এই সাঁজোয়া গাড়িগুলো কাশ্মীর থেকে আনা হয়েছে এবং এখানে এই সাঁজোয়া গাড়ির উপরে সশস্ত্র জওয়ান রয়েছে এবং তারা এই গাড়ি থেকে এই গাড়ির চারদিকটাতে সমানভাবে নজরদারি করতে পারবেন এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন। পাশাপাশি এই গাড়ি সর্বত্র যাতায়াত করতে পারবে, একদিকে যেমন ল্যান্ডমাইন, অন্যদিকে তেমনি বুলেট প্রুফ। এই কারণে কিন্তু এই গাড়ি ব্যবহার করা হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। এই সমস্ত কিছু নিয়ে যে রুট মার্চ হচ্ছে, যেটা ইকবালপুরের অলিতে গলিতে হচ্ছে, তার মাধ্যমে একদিকে যেমন সাধারণ ভোটারদের তারা জানান দিতে চাইছেন যে যাতে অভয়ে তারা ভোট দিতে যেতে পারেন এবং পাশাপাশি এটা নিশ্চিত করতে চাইছেন যে সাধারণ মানুষ তারা আত্মবিশ্বাসের সঙ্গে যাতে নিজের কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেন। এবং সে কারণে কিন্তু জাস্ট নির্বাচনের আগের দিনেই, অর্থাৎ রাত পোহালেই যখন নির্বাচন, তখন কিন্তু এখানে অর্থাৎ ইকবালপুরের অলিতে গলিতে এভাবেই চলছে রুট মার্চ। 272 কোম্পানি সিএপিএফ আছে, 350-এর বেশি আছে আপনার সেক্টর মোবাইলস, আরটি মোবাইলস আছে 160টা, মোটরসাইকেল মোবাইলস 160টা আছে, এইচআরএফএস আছে 80টা, কিউআরটি আছে 229টা। ট্রাফিক ব্যবস্থা আমরা দেখছি। এছাড়া গতকাল থেকেই মোটরসাইকেল মোবাইল পরশু থেকেই চলছে। খুব ভালো ব্যবস্থা আছে, লেন্স বাই লেন্স বিভিন্ন জায়গায় পুলিশ থাকবে। বুথে তো যেটা অ্যারেঞ্জমেন্ট আছে খুবই স্ট্রং অ্যারেঞ্জমেন্ট আছে, এইচআরএফএস আছে, আরটি মোবাইল আছে, কিউআরটি আছে, স্পেশাল নাকা পয়েন্টস আছে, হাই রাইজ জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এরকম একটা ব্যবস্থা আছে এবং মানুষ কাছে আমরা বিগত অনেক দিন ধরে আর গতকালও ইন্টেন্সিভলি আমরা মাইকিং করেছি, প্রচার করেছি, মানুষকে অনুরোধ করেছি কি আপনারা বাড়ি থেকে আসুন, ভোট দিন। দ্বিতীয় দফা ভোটের আগে বিশেষ হেল্পলাইন চালু করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন কোনো সমস্যা হলে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে। সিআরপিএফ এর তরফে দেওয়া হেল্পলাইন নম্বরগুলি হলো 8420272101, 8420272343 এবং ল্যান্ডলাইন নম্বরটি হলো 0332367117। প্রথম দফার ইলেকশনে তো খুব সুন্দর হয়েছে। স্বাধীনতার পর এত ভালো পার্টিসিপেশন তো হয়নি, নিঃসন্দেহে গর্ববোধ করার জায়গায় আছে। কিন্তু কালকে কি হবে? কালকে দ্বিতীয় দফার ভোট, কলকাতা, 2 চব্বিশ পরগনা ইত্যাদি। মেন মুশকিল হচ্ছে, আমি যেটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এখানে অনেক এলাকাগুলো ঘিঞ্জি। এই যে ইলেকশন কমিশনের একটা নিয়ম আছে না, যে 100 মিটার পরিধি দিয়ে একটা স্টেরাইল জোন করা হবে যেখানে কাউকে ঢুকতে দেবে না। আমি বহু বুথে গেছি, 100 মিটার কেন, 20 মিটার পরেই অন্যান্য বাড়ি, বস্তি, দোকান সব চলে এসছে। কই সেখানকার লোকদের কি ছড়িয়ে দেওয়া হবে? এটা করা যায় না। তার চেয়েও ভয় না, এক একটা বুথে অনেক সময় একাধিক বুথ থাকে, একটা বিল্ডিংয়ে, একটা স্কুল বিল্ডিংয়ে জায়গা নেই। আমি বহু জায়গায় দেখেছি, কখনো কখনো দোতলাতেও আছে, কখনো একটা স্কুলে 8খানা বুথ আছে, উপায় নেই, এত গেঞ্জি জায়গা আর কোথায় করবে? তাহলে সেসব জায়গায় কিন্তু একেবারে অন্য ধরনের মানসিকতা লাগে, পুলিশিং লাগে, ডিসিপ্লিন লাগে এবং সবাইকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। কিন্তু আমি জানি বহুভাবে প্রত্যেকটা বুথেই খুব যত্ন করে এবার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং বডি ক্যামেরা সব লাগানো হয়েছে। সেগুলো সেন্ট্রাল একটা কন্ট্রোল রুমে যাচ্ছে এবং এআই এর একটা লেয়ার তাতে থাকবে। আসলে সব ক্যামেরায় কি হচ্ছে সে তো বোঝা যায় না, কিন্তু এআইকে যদি ঠিকমতো ট্রেনিং দিয়ে লাগায় যেটা বলছে, তাহলে ঠিক যেখানে যেখানে প্রবলেম হচ্ছে এআই তো একই ধরনের প্যাটার্নের বিচ্যুতিটাকে ধরতে পারে। হঠাৎ করে এক জায়গায় অন্যরকম হচ্ছে কেন, 5টা লোক ঢুকে পড়লো কেন একসঙ্গে, এটা কিন্তু ফ্ল্যাশ করবে এবং সঙ্গে সঙ্গে আমি ধরে নিচ্ছি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রচুর পরিমাণে অবজারভার, পুলিশ যাচ্ছেন, টহল দিচ্ছেন। কালকেও আমি বাড়িতে যখন ফিরছিলাম, রুট মার্চ করছে, ডেফিনেটলি তার একটা এফেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে বেশ কিছু সিনেমার নাম
দেখা যাচ্ছে। আমি আরেকটা সিনেমার কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। নিউটন বলে একটা সিনেমা ছিল, এককালে নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে তার মন্ত্রী এবং অফিসারদের সঙ্গে দেখেছিলেন। উপভোগ্য ফিল্ম। মাওবাদী এলাকায় কেউ ভোট দেবে না, কি করে ভোট দেওয়ানো যায়, এবং সেখানে পুলিশ, সশস্ত্র পুলিশ কিভাবে গ্রামবাসীদের উৎসাহিতটা কোট আনকোট উৎসাহিত করে বুথে এনে ভোট দেওয়ায়। আচ্ছা, কালকে যে আমরা একটা দেখলাম যে এরকম বাইক বাহিনী এসে লোকদের বাড়িতে বাড়িতে ভোট দেওয়া যাতে না দেয় সেই জন্য করছে, সেক্ষেত্রেও কি পুলিশের কিছু ভূমিকা থাকে? আমি তো বলবো থাকে। সাধারণ মানুষ যাতে ভোট দিতে না বেরোয়, তার জন্য বাম আমলেও ছিল, ডান আমলেও যদি কিছু হয় তার এগেনস্টে অ্যাকশন কিন্তু নেওয়া উচিত। এতটা থিয়েট্রিক্যাল হওয়া উচিত কিনা সেটা স্বতন্ত্র, কিন্তু আমি বলবো রাত্রিবেলাতেই সব হয়, কিন্তু প্রশাসন, পুলিশ যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস তারা কিন্তু সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে ফার্স্ট ফেজের মতোই ভালো টার্নআউটের ভোট করাবে। নির্বাচন কমিশনের নির্দেশে গন্ডগোল পাকানোর আশঙ্কায় ইতিমধ্যে 2000-এরও বেশি জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে সোমবার রাতে গ্রেফতার করা হয় 809 জনকে। কোনো রকম কমপ্লেন হলে আপনার ইলেকশন কমিশন সিও অফিস থেকে চালু করে ডিও অফিসে ফোন নাম্বার দেওয়া আছে, লালবাজারে কন্ট্রোল রুম নাম্বার আছে 100-112, একটা 1950 একটা নাম্বার আছে ECI এ। তো যার কোনো অভিযোগ থাকবে ওই নাম্বারেও জানাতে পারে, ইমিডিয়েটলি পুলিশ যাবে। আমাদের নিজস্ব যে ওয়্যারলেস নেটওয়ার্ক আছে ওইখান থেকে আমরা দ্রুতভাবে ইনফরমেশন ধর পদক্ষেপ নেওয়া হবে, এটা তো বলাই আছে অর্ডার। 100 মিটার তো জানেন, 100 মিটার মার্কিং করা হয়েছে, ওইখানে যারা ভোটার আছে এছাড়াও কেউ ঘুরবে না। এছাড়া জেনারেল 144 একটা এলাকা ভিত্তিক আছে যেখানে এমনি জমায়েত অ্যালাউড নেই। তো আমরা সবাইকে এটা জানাচ্ছি, সবাইকে অনুরোধ করছি, এরপরে কোথাও যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করা উদ্দেশ্যে জমায়েত হবে, তো যে QRT আছে, যে সেক্টর মোবাইল আছে, HRFS আছে, ওটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি ভোট নিরাপত্তায় 26 জন অতিরিক্ত পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে বিভিন্ন পুলিশ কমিশনারেট ও পুলিশ জেলায়, যার মধ্যে ব্যারাকপুরে 4 জন, ডায়মন্ড হারবারে 3 জন অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, যেসব জেলায় প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে সেখান থেকে অতিরিক্ত পুলিশ অফিসার আনা হয়েছে। আমরা তো আশা করবই যে ছবি বদলানো উচিত, নির্বাচন কমিশন যেসব আশ্বাস দিয়েছেন সেগুলো কার্যকরী হবে। কাশ্মীরের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা পার্থক্য নেই, শুধু ওখানে ডাল লেক আছে, এখানে ডাল লেক নেই, এখানে কালীঘাট মন্দির আছে, সেটা আবার কাশ্মীরে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে সব জায়গাতেই এই একই পরিস্থিতি। আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা এসে ঢুকে পড়েছে এবং এখানকার জনবিন্যাস পরিবর্তিত হয়ে গেছে, এবং তার ফলে মানুষ, তাদের সাধারণ বাঙালিরা, তারা তাদের সমস্ত কিছু, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার তাদের বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস সবার শেষে গত 15 বছর ধরে। এটা বন্ধ হওয়া দরকার, নইলে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি হবে। ইলেকশন কমিশন নিজেই নিজের নিয়মকে লঙ্ঘন করছে। তাদের যে রুল বুকে যা আছে, যা অবজারভারের জন্য যা ডিউটি স্পেসিফিকেশন আছে, তার বাইরে গিয়ে তারা যা খুশি তাই করছে। যেখানে বিজেপির নেতারা যা বলে দিচ্ছেন, এরকম কোনো অবজারভার, পুলিশ অবজারভার এভাবে যেতে পারেন না। এটা ইলেকশন কমিশনের যে নিয়ম তার পরিপন্থী, কিন্তু তারা কোনো নিয়ম কানুনই মানছেন না। মানে যেন একটা যুদ্ধ, এমনভাবে যাচ্ছেন, এমনভাবে সেনাবাহিনীকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছেন। সুষ্ঠুভাবে ভোট চান না মানুষের ভোটকে জোর করে আদায় করতে চান, এটা বোঝা যাচ্ছে না। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছেন না, তারা জোর করে ভয় দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করতে চাইছেন। এটাই হচ্ছে এই ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ইলেকশন কমিশন। এবং ভোট সংক্রান্ত অভিযোগ জানাতে হেল্পলাইন নাম্বার চালু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। টোল ফ্রি নাম্বার 1800-345-0008, এই নম্বরে জানানো যাবে অভিযোগ। রাত পোহালেই দ্বিতীয় দফা, আর দ্বিতীয় দফায় চমক, দুয়ারে ভোট। কলকাতা সহ শহরতলির এবারের ভোটের বিশেষত্ব হল বহুতল আবাসনের ভেতরে ভোট গ্রহণ কেন্দ্র। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা, বিধাননগর, দমদম, নিউ টাউন, খড়দা, হাওড়া, উত্তরপাড়া, চন্দননগর, বর্ধমান এমন একাধিক শহরের মোট 65টি বহুতলে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কলকাতার অভিজাত আবাসন আরবানা, এখানে 7টি টাওয়ার মিলিয়ে 1172টি ফ্ল্যাট রয়েছে।
ভোটারের সংখ্যা 927। এখানে বিভিন্ন স্তরের যে রুমগুলো রয়েছে সেই রুমে এইভাবে ভোট কেন্দ্র তৈরি হয়েছে। আমরা এখানে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কসবা বিধানসভা কেন্দ্রের অধীন এখানেই ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল, এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এই ভেতরে যেখানে ভোট দান পর্ব চলবে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবাসনের ভেতরে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী তারা এসে উপস্থিত হয়েছে, ভোটকর্মীরাও এসে উপস্থিত হচ্ছেন, এবং এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এইভাবে গোটা ভোট কেন্দ্রটাকে পাহারা দিচ্ছেন। এমনিতেই নিরাপত্তার একটা বজ্র আটুনি রয়েছে। নিজের কমপ্লেক্সের মধ্যে ভোট, ঝামেলা নেই, কিচ্ছু নেই, বাড়ি থেকে বেরিয়ে সবাই আড্ডা গল্প মারতে মারতে এসে ভোট দেবে, চলে যাবে। তো এবং প্রথমবার সবাই খুব এক্সাইটেড, কি হবে না হবে, নিয়ম কানুন, বাইরের লোক কেউ আসতে পারবে না। এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি যে উপর থেকে নামলাম, নেমে ভোট দিয়ে চলে এলাম। এখানে এক্সাইটেড ডেফিনেটলি। আমি সকালে উঠে মর্নিং ওয়াক করি, মর্নিং ওয়াক করার সময় আমি আমার ওয়াইফ ভোট দিয়ে বাড়ি যাবো। আমরা চেষ্টা করবো 99%-এর মধ্যে থাকতে। ভোট উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরবানা। এই কমপ্লেক্সে বাইরে থেকে কারো ঢোকা কার্যত নিষিদ্ধ। এমনকি যারা বাড়িতে কাজ করেন তারা আগে থেকে তার পরিচয়পত্র দিয়ে তাদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনার যে সমস্ত নিয়মকানুন করেছে যে এখানে 48 ঘন্টা কোনো লেবার ঢুকতে পারবে না, কোনো উল্টোপাল্টা লোক এখানে ঢোকার কোনো চান্সই নেই। সিকিউরিটির তরফ থেকে যথেষ্ট আমাদের কোঅপারেশন যেটা আছে সব পুরোটাই পাবে। আমরা ক্লাবে কাউকেই আমরা 48 ঘন্টা ঢুকতে দেবো না। আমাদের রেস্টুরেন্ট আমরা বন্ধ রেখেছি, কফি শপ বন্ধ রেখেছি, সমস্ত আইডি কার্ডের আমরা ব্যবস্থা করেছি। আইডি কার্ড ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারবে না। 7 জেলায় 142টি আসনে ভোট ঘিরে সাজো সাজো রব, নজিরবিহীন কড়াকড়ি, বেনজির নিরাপত্তা। এবারে আমরা যে ওয়েবক্যামের ব্যবস্থা করেছি তাতে কেউ যদি ফলস ভোটিং করেন, তাহলে অন্যের হয়ে ভোট করেন বা একাধিকবার ভোট করেন, তাহলে তার ছবি আমাদের কাছে ভিডিও ক্যামেরার মেমোরি চিপে থেকে যাবে। মঙ্গলবার দিনভর দেখা গেল নিরাপত্তার কড়াকড়ি। এই ছবি শান্তিপুরে জাতীয় সড়কের। মোটর বাইক থামিয়ে তল্লাশি করা হচ্ছে। শুধু গাড়ি নয়, পথ চলতি যে বাইকগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু একইভাবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আমি আমার ক্যামেরা সহকর্মী দীপ্তেন্দুকে একবার দেখাতে বলছি। এই মুহূর্তে একটি বাইক সেখানে তল্লাশি চালাচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। একই ছবি দেখা গেল কালনা নবদ্বীপ সীমানায়। এখানে 4 চাকা থেকে 2 চাকা তল্লাশির পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া প্রত্যেক গাড়ির নাম্বার নোট করে রাখা হচ্ছে। দ্বিতীয় দফার ভোট এবং তার আগে প্রত্যেকটি জায়গা সুরক্ষিত রাখার জন্য কমিশন যেরকমভাবে ভেবেছে, তাই প্রত্যেকটি জেলা সীমান্তে একেবারে নাকা চেকিং চলছে এই মুহূর্তে। এবং এই নাকা চেকিং শুধুমাত্রই কিন্তু গাড়িটা একবার দেখে নেওয়া নয়, বিশদ নাকা চেকিং, এবং সেজন্য তার যে ভিডিওগ্রাফি সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে করা হচ্ছে। কেউ স্কুলে পড়ান, কেউ বা চাকরি করেন পোস্ট অফিসে। এসআইআর এর পর এবার ভোট হচ্ছে রাজ্য জুড়ে। এই আবহে বাড়তি চাপ থাকলেও তার জন্য প্রস্তুত ভোট কর্মীরা। কোথায় ডিউটি পড়লো? আমার পড়েছে উত্তরপাড়া HM মেমোরিয়াল। পূর্ব বর্ধমানের নাদনঘাটে অশান্তির পর মঙ্গলবার দেখা গেল এলাকায় চাপা উত্তেজনা। সোমবার যেখানে অশান্তির ঘটনা ঘটে সেখান থেকে খানিক দূরেই রয়েছে ভোট কেন্দ্র। এখানে দেখলাম পুলিশ স্টেশনে যে ব্যবস্থাপনা ভালো, খুব সুন্দর ব্যবস্থাপনা, এবং এখানে সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের কোনো অসুবিধা আপাতত হয়নি। সেন্ট্রাল কর্মীরা থাকলে ভোট প্রক্রিয়া খুব ভালোভাবেই হয়। ওনারা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এবারে তো আরও সুন্দর ব্যবস্থা রয়েছে। অবশ্যই আমরা একটু অনেক বেশি আশ্বস্ত বোধ করছি। দ্বিতীয় দফার ভোটের শেষ প্রচারে সোমবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির গোঘাট। প্রথমে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের মিছিলে হামলা, এরপর তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এবার এই ঘটনাতেই একাধিক সিসিটিভি ফুটেজ সামনে এলো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বর্মা গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক মিছিল করছেন কর্মী সমর্থকেরা। হঠাৎ মিছিলের সামনের দিকে শুরু হয় হামলা, থমকে যায় মিছিল। বাইক ঘুরিয়ে একে একে উল্টো দিকে যেতে শুরু করেন বিজেপি কর্মীরা। কেউ কেউ দৌড়ে পালান।
এই সেই গ্রাম যে গ্রামে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হন, তাদের মধ্যে বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে বোমা। রাস্তার ওপরেই চলছে বোমাবাজি। যারা বোমা ছুটছে তাদের হাতে রয়েছে লাঠিসোঁটাও। দেখুন বন্ধুরা, বম সুদ্দুন দিচ্ছে ওরা, দেখুন বম সুদ্দুন দিচ্ছে, দেখুন বন্ধুরা। এরপর পাল্টা তৃণমূল কর্মী সমর্থকের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। এরপরই গ্রামে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় ধরপাকড়। তাদের সামনেও লাঠিসোঁটা হাতেই দেখা যায় হামলাকারীদের। সবাই ছুটে চলে আসে পেছন দিকে, আমাদের বাইকগুলো তড়িঘড়ি কিছু বাইক ওখানে রয়ে যায়। চরম পর্যায়ে গাড়িগুলোর উপরে ভেঙেছে, ভাঙচুর করেছে বাঁশ লাঠি তাড়া দিয়ে। তারপরে আমার গাড়িটা, প্রার্থীর গাড়িটা তো ভেঙেইছে, আমার পিঠে এসে একটা পড়লো ওই চিপস রাস্তার। গণতন্ত্রের কফিনে ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, ভারতীয় জনতা পার্টির সমাজবিরোধীদের যৌথ সন্ত্রাসের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার একটা চেষ্টা। সোমবার গোঘাটের বর্মা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়িসহ একাধিক গাড়িতে। আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। ওই সময় সেই রাস্তা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, তখনই তার গাড়ির ওপরে চড়াও হয় বিজেপি। পাথর ছুঁড়ে লাঠির বাড়ি মেরে ভাঙা হয় গাড়ির কাঁচ। হুগলির গোঘাটে তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগের ওপরে হামলার ঘটনার পর 24 ঘন্টা কেটে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 জনই বিজেপি সমর্থক, এমনটাই পুলিশ সূত্রে খবর। আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। মহিলাদের উপর ধরে ধরে এভাবে নির্যাতন শুরু করে, তাহলে তারা পশ্চিমবাংলা আসলে কি হবে? মানুষকে বিচার বিশ্লেষণ করতে বলবো। নির্বাচন কমিশনকে কেউ যদি সেরকমভাবে রিপোর্ট দেয়, যে বা যারা দিয়েছেন, আমার মনে হয় কোয়ারি করে রিপোর্ট দেওয়া উচিত। গোঘাটের ঘটনায় তৃণমূলের 16 জন ও বিজেপির 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে এবারের বিধানসভা ভোটে সবচেয়ে হেভিওয়েট লড়াই হচ্ছে ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ভোটের কয়েক ঘন্টা আগে মঙ্গলবার ভবানীপুরে গুরুদ্বারে যান শুভেন্দু অধিকারী। কালীঘাটে গিয়ে পুজোও দেন, খান ছোলা মাখা। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগও করেন তিনি। আপনি জানেন, আঙ্গুলে ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। 750 এগুলো কিনেছিল, ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, এবারে করতে দেব না। এটা হচ্ছে, এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিলে এটা বাইরে এসে ফেলে দেবে, ফলস ফিঙ্গার। তর্কের খাতিরে বলছি, হাতের ওপর কোনো রকম একটা কভার পরে দাগ উঠলো না, আর সেই লোকটা আবার গেল, তো শুভেন্দু অধিকারী বা বিজেপির ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্ট থাকবে না? তারা তো থাকবে, প্রিজাইডিং অফিসার থাকবে। বুধবার ভবানীপুরে মেগা ফাইট। তার আগে শেষ সন্ধ্যায় এই মেজাজেই দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।